নমস্কার। সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন অমিয়ভূষণ গুপ্তের লেখা ৭টা ১৩ রেলওয়ে। বাহুল্য কোলাহল বর্জিত ছোট্ট গ্রামখানি, কোনো রেলওয়ের একটি ক্ষুদ্র স্টেশন। সংক্ষিপ্ত পথে আন্দাজ ৩ মাইল দূরে নিকটবর্তী শহর, সেটিও বিশেষ বড় নয়। গ্রামের বাসিন্দারা শহরের সুখ সুবিধাগুলি সম্পূর্ণ না হোক অন্তত আংশিক পেয়ে থাকে এবং সেটুকুই যথেষ্ট সৌভাগ্য বলে মেনে নেয়। ধরণীনাথ এই গ্রামের স্কুল মাস্টার। মাসান্তে ২০ টাকা তার প্রাপ্য। খাতায় কত লিখতে হয় সে কথা সকলের জানবার কোনো প্রয়োজন নেই, বরং সেটা অজ্ঞাত থাকাই ভালো। প্রায় ৩ বছর হতে চলল সে এখানে এসেছে। মফস্বলস্থ কোনো কলেজ থেকে বিএ পাশ করবার পর কয়েক বছর এদিক ওদিক ঘুরে নানা চেষ্টা সত্ত্বেও যখন কোথাও কিছু জুটল না, তখন সে এই গ্রামে এসে এই স্কুলে মাস্টারি নেয়। এখানেই যে বরাবর থাকবে এমন ইচ্ছা হয়তো তার নেই, তবু স্ত্রী উমাকালী ও পুত্র মনির মুখ চেয়ে সে টিকে থাকে। সুযোগ মতো এ কাজ ছেড়ে অন্যত্র যাবার বাসনা সে প্রায়ই প্রকাশ করে। নিজ সুবিধার জন্য সস্তায় ধরনী একখানা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে নিয়েছে। শহরে তো হামেশাই যেতে হচ্ছে। সে ভাবে এটা শৌখিনতা তো নিশ্চয়ই নয়, অপব্যয় লোকসানও নয়, বরং লাভই। শহর পর্যন্ত এই ৩ মাইল রাস্তা দৈনিক না হোক প্রায়ই যে তাকে যেতে হয় এ কথা সত্য। আজ হয়তো নিজের একটা গেঞ্জি কিনতে হবে, কাল উমাকালীর জন্য ১ শিশি তিল তেল, তার পরদিন হয়তো স্কুলের সেক্রেটারি মহোদয়ের জরুরি তলব, এমনি অনেক কিছু। কষ্ট যে হয় না এমন নয়, তবু ধরনী সংসারটাকে যা হোক একরকম করে চালিয়ে নেয়। একে তো পাড়া গাঁ, বাজে খরচের হাঙ্গামা নেই বললেই চলে। তার উপর তারা স্বামী স্ত্রী দুজনেই হিসেবি। ওদিকে তরিটা তরকারিটা শাকটা সবজিটা প্রায়ই ছাত্রবাড়ি থেকে উপহার আসে, গ্রাম্য সামাজিক সদ্ভাবে। তাতে গৃহস্থালী খরচের অনেকটা সাশ্রয় হয়। স্কুলে মনির মাইনে লাগে না, সেও একটা আয়। একটি অবস্থাপন্ন ছেলের গৃহশিক্ষকতা করেও কিছু আসে। সুতরাং একরকম করে তার সংসার চলে, না চলে উপায় বা আর কি। ছোট ভাই নরনাথ কলকাতার মেসে থাকে, ভালো কাজ করে। ভালো মানে ধরনীর থেকে ভালো, ৬০ টাকা মাইনে। নরনাথের খরচ কম, সে অবিবাহিত। সেও দাদাকে আর্থিক সাহায্য করতে চায়, কিন্তু ধরনী সহজে তা নিতে চায় না। বলে, হ্যাঁ আহা ও ছেলে মানুষ, কলকাতায় থাকে, এই এ বয়সে ওদের কত রকম শখ, কত খরচ, আমাকে দিলে ওর কি আর থাকে। অথচ নরনাথ তার থেকে মোটে ৩ বছরের ছোট। ধরনী তার এই একমাত্র ভাইটিকে সত্যিই বড় স্নেহ করে। উমাকালীও বলে, আর আমাদের তো একরকম করে চলেই যাচ্ছে, ঠাকুরপো কষ্ট না পেলেই হলো। কাজেই অশান্তি আর পাত্তা পায় না। নরনাথ কিন্তু শোনে না। প্রতি মাসেই সে নিজে থেকেই হয় কিছু টাকা নয়তো কিছু জিনিসপত্র অথবা জামা কাপড় দাদার কাছে পাঠিয়ে দেয়। দাদার তাতে কত না আনন্দ, ৫ জনকে ডেকে সে কথা জানায়। রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মচারী জানকীবাবুকে ধরনী বলে, জানেন জানকীদা, অন্য কোনো দেশ হলে আমার এই ভাইটি কত বড় হতে পারত। এখানে যদি কোনো দিন আসে দেখবেন কেমন ছেলে। এ দেশে বুঝলেন কি না, গুণের আদর আর কোনো কালেই হলো না। ধরনীর অবসর সময়টা স্টেশনের হাতায় এই জানকীবাবুর সাথেই কাটে। জানকীবাবু প্রৌঢ়, মৃতদার, ধরনীর থেকে বয়সে অনেক বড়। স্ত্রী বিয়োগের পর থেকে ছেলেমেয়েরা মাতুলালয়ে থাকে, তিনি সাহায্য পাঠান। সদানন্দ সরল প্রকৃতির ভদ্রলোক। এই অল্পবয়স্ক স্কুল মাস্টারটির প্রতি তিনি বড় অনুরক্ত। একটা কি পর্ব উপলক্ষে কটা দিন ছুটি, সুতরাং এ কদিন ধরনীর প্রচুর অবসর। সকালবেলা কিছু খেয়ে মণি দলবলের সঙ্গে ছুটোছুটি করতে বেরিয়ে যায়। উমাকালী একটা স্বচ্ছন্দ আলস্যের ভাব নিয়ে ধীরে সুস্থে করবার মতো ঘরকন্যার কাজগুলিতে হাত দেয়। নিজের হাতে সাজা একটা পান গালে দিয়ে
ধরণীও জানকীবাবুর কাছে যাবার জন্য আস্তে আস্তে রাস্তায় নামে। মাত্র 2-3 মিনিটের পথ। স্টেশন গণ্ডির মধ্যে পা পড়তেই জানলার ভেতর থেকে জানকীবাবু ধরণীকে দেখতে পান। চিৎকার করে অভ্যর্থনা করেন, আরে এসো ভাই, এসো, ছুটি বুঝি? জানলার মধ্যে দিয়ে ধরণীর চোখে পড়ে একজোড়া চশমার ঝলমলানি। সেইটাকেই উদ্দেশ্য করে সে বলে, হ্যাঁ দাদা, ছুটি। ছুটি না হলে কি আর এ সময় আমাদের আসা চলে? বলতে বলতে ঘরে ঢুকে টুলের ওপর বসে। জানকীবাবুর একটু ব্যস্ত ভাব দেখে জিজ্ঞাসা করে, গাড়ি আসছে নাকি? মানুষের না মালের? জানকীবাবু মুখ না তুলে চাপা হেসে উত্তর দেন, 11 আপ। তিনি জানেন এই রেলওয়ে ভাষা শুনলে ধরণী বিষম চটে যায়। হয়ও তাই। ধরণী উত্তেজিত হয়ে বলে, আরে আপ ডাউন রাখুন দাদা, পরিষ্কার করে বলুন কোন গাড়ি কোত্থেকে কখন আসছে? আরে কলকাতার গাড়ি 9টা 2 যেটা এখানে আসে। বলি রেগে গিয়ে তাও কি ভুলে যাচ্ছ? বসো বসো, ট্রেনটা বিদায় করে দিয়ে আসি। বলতে বলতে জানকীবাবু কোম্পানি প্রদত্ত কোটটা কাঁধে নিয়ে বেরিয়ে প্ল্যাটফর্মে আসেন। ধরণীও বের হয়। ট্রেনের প্যাসেঞ্জার দেখতে ছেলেবেলা থেকেই তার ভালো লাগে। তারপর এই পাড়াগাঁয়ে এ তো একটা রীতিমতো আকর্ষণের বস্তু। ওই তো গ্রামের কত লোক এসেছে, কত আসছে, ছেলে বুড়ো। তারা ট্রেন দেখবে, কলরব উপভোগ করবে, বিচিত্র কত আরোহীর সাথে সস্মিত দৃষ্টি বিনিময় করবে। বৈচিত্র্যহীন নিরালা জীবনে এক মুহূর্তের জন্য এই যে পরিবর্তন, এই যে কোলাহলের ক্ষণিক উৎসব, এই যে অনুভূতি উপভোগ, এ তারা চায়। তাদের ভালো লাগারই কথা। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়ায়। স্থানটি যেন সহসা মুখর জীবন্ত হয়ে ওঠে। মোটে 1 মিনিট, তারপরেই ঘণ্টা, সবুজ নিশান, তীব্র বংশীধ্বনি। ট্রেন আবার চলে যায়। জায়গাটা যেন আগের চেয়ে দ্বিগুণ ফাঁকা হয়ে পড়ে। লাইনটা খালি ধু ধু করতে থাকে। চশমা জোড়া কপালের ওপর তুলে দিয়ে 6.5 টিকিট হাতে জানকীবাবু ধীরে ধীরে ফিরে আসেন, কোটটাকে একেবারে মাথার উপর চাপিয়ে। ধরণীও তার সাথে সাথে আবার ঘরে ঢোকে। তারপর আরম্ভ হয় দুজনের সুখ দুঃখ, ভালো মন্দ, আশা আকাঙ্ক্ষার কথা। বেলা যে বাড়তে থাকে কথাবার্তায়, সে কথা কারো মনে আসে না। পোস্ট অফিসের পিয়ন জানকীবাবুর ডাক দিতে এসে ধরণীকে বলে, এই আপনারও একখানা চিঠি আছে মাস্টারবাবু, বলে একখানি পোস্টকার্ড তার হাতে দেয়। চিঠি পড়ে ধরণী প্রায় লাফিয়ে ওঠে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এই শুনুন জানকীদা, নরু আসছে, আমার সেই ছোট ভাই নরু, যার কথা আপনাকে কত বলেছি। সুবিধে মতো এখানে একবার আসতে চিঠি দিয়েছিলাম কি না? এ ছুটিটা ওদেরও হয়েছে দেখছি। আজই সন্ধ্যের গাড়িতে আসবে লিখছে, শুনছেন দাদা? জানকীবাবু নিজের হাতের চিঠিটা থেকে সচশমা চোখ তুলে আনন্দ প্রকাশ করেন। তাই নাকি? বেশ বেশ। ধরণী অকস্মাৎ যেন বড় ব্যস্ত হয়ে পড়ে। খাপছাড়াভাবে বলে ওঠে, আচ্ছা আমি তাহলে যাই, বাড়িতে খবরটা দিই গে। আর হ্যাঁ, এই সন্ধ্যের গাড়িটা এখানে ঠিক কটায় ধরে জানকীদা? জানকীবাবু চিঠি পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে উত্তর দেন, হ্যাঁ, সন্ধ্যের গাড়িটা? হ্যাঁ, 19টা। এই পর্যন্ত বলেই মুখ তুলে হেসে বলেন, 7:13 রেলওয়ে, ওই গাড়িতেই তোমার। তার কথা শেষ হবার আগেই ধরণী অসহিষ্ণুভাবে বলে, হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের হলো গে কত? 13 আর 24, 13 আর 24। উৎসাহের আধিক্যে এই সোজা হিসেবটাও সে তাড়াতাড়ি করে উঠতে পারে না। জানকীবাবু চিঠি সমাপ্ত করে বললেন, 37। হ্যাঁ 37, আমাদের হলো কি তবে 7:37। হ্যাঁ আচ্ছা, আসি তবে জানকীদা। একটু অগ্রসর হয়ে আবার দাঁড়িয়ে বলে, এই এলেই স্টেশনে আপনার সাথে পরিচয় করিয়ে দেব, দেখবেন একবার আলাপ করে আর ছাড়বে না। ভারী আমুদে ছেলে কি না? আচ্ছা। গৃহে ফিরে ধরণী উমাকালীকে খবরটা জানায়। তারপর উপদেশ দেয়, ওবেলা রান্নাটা একটু ভালো করতে হবে, আমি একবার দেখে আসি বড় মাছ টাছ পাওয়া যায় কিনা। ঠাকুরপো আসবে,
উমাকালীও ব্যস্ত হয়ে পড়ে। কাকাবাবু আসছে শুনে মণি আনন্দে নাচতে থাকে। দুপুরবেলা একটু বিশ্রামের পর ঠিক 2:30 বাজতেই ধরণী আবার উঠে পড়ে। উঠে ভিজে গামছাখানা কাঁধে নিয়ে উমাকালীকে এটা ওটা ফরমাশ করে, বলে, এই এসেই কিন্তু চা চাইবে, আর সাথে অমনি একটু হালুয়াও করে ফেলো। আর শোনো, এই রাত্রিরে যদি লুচি টুচি খায় সে বন্দোবস্তও তো করে রাখতে হয়। তুমি তাহলে আমাকে জিনিসগুলো এনে দাও শিগগির করে। ছাতাটা নিয়ে সুজি, চিনি, ময়দা, ঘি প্রভৃতি আনতে ধরণী বের হয়ে পড়ে। জিনিসগুলো নিয়ে বাড়িতে ফিরতেই দৈবধর কুণ্ডুর সঙ্গে দেখা। ধরণীকে দেখে দৈবধর বললে, এই আপনাকে একবার জানকীবাবু ডাকছেন এখুনি। দৈবধর ওই গ্রামেরই লোক। আচ্ছা বলগে, যাচ্ছি বলে তাকে বিদায় দিয়ে ধরণীর স্ত্রীকে আরও কিছু উপদেশ আদেশ দেয়। মণিকে ডেকে বলে, এই রোদ্দুরে কোথাও বেরুস নি যেন, বাড়িতে থাকবি বুঝলি। তারপর ফতুয়াটা গায়ে দিয়ে ছাতাটা নিয়ে ধীরে ধীরে আবার স্টেশনের দিকে রওনা হয়। ঘরে ঢুকতেই জানকীবাবু জিজ্ঞাসা করেন, তোমার ভাইয়ের এই গাড়িতেই আসবার কথা ছিল না? সকালবেলা তাই বললে না? ধরণী বিস্মিত হয়ে বললে, হ্যাঁ, কেন বলুন তো? জানকীবাবু যেন একটু গম্ভীর হয়ে পড়েন। কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, ওই আউট রিপোর্ট দিতে দিতে কন্ট্রোলে একটা খবর পেলাম, ওই 11 আপ ট্রেনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিরেলমেন্ট। অবশ্য সব খবর ঠিক পাইনি, ওই ট্রেনটাই সন্ধে এখানে আসে কিনা, তাই তোমাকে ডেকে ভালো করে জানলাম ওইটাতেই তোমার ভাই আসছে কিনা। ধরণী খবর শুনে বিবর্ণ হয়ে যায়। শুষ্ক কণ্ঠে শুধু বলে, অ্যাক্সিডেন্ট? জানকীবাবু জোর করে কাশতে থাকেন। জোড়াতালি দিয়ে বলেন, হ্যাঁ, তবে মনে হয় তেমন কিছু নয়। কলিশন তো আর নয়, সামান্য ডিরেলমেন্ট, হয়তো এমন কিছুই। বলে চশমাটা খুলে কাশতে থাকেন। ধরণী ব্যাকুলভাবে বলে, এই ভালো করে খবরটা পাওয়ার কি কোনো উপায় নেই জানকীদা? জানকীবাবু চশমাটা আবার পরে চিন্তিতভাবে বললেন, হ্যাঁ, কন্ট্রোলে একবার চেষ্টা করে দেখতে পারি, কিন্তু ছোট স্টেশন, জুরিসডিকশনের বাইরে, ব্যাটারা বড় খিটখিট করে, বলতেই চায় না কিছু। ধরণী বাধা মানে না, জানকীবাবুর হাত ধরে বলে, জানকীদা, যেমন করে হোক চেষ্টা করুন। অগত্যা জানকীবাবু কন্ট্রোল ধরেন। বিস্তর বকাঝকা খেলেন, কিন্তু ধরণীর মুখ চেয়ে সহ্য করে যান। কথাবার্তা চলতে থাকে। জানকীবাবুর মুখের দিকে তাকিয়ে ধরণী চোখ বিস্তৃত করে একতরফের ভাব ও ভাষা থেকে যতটা পারে উদ্বেগ আকুল চিত্তে তাই বুঝতে চেষ্টা করে। ব্যাপারটা তার কাছে ক্রমশই ঘোরালো হয়ে ওঠে। কন্ট্রোল ছেড়ে জানকীবাবু বলেন, হ্যাঁ, ওই যা বলেছিলাম, পয়েন্ট ঠিক মতো না থাকায় গার্ডের গাড়িটা আর তার পেছনের একখানা কামরা লাইন ছেড়ে যায়। সেই কামরাতেই একজনের যা কিছু জখম বেশি, আর সব সামান্য। ধরণী যেন কিছুটা স্বস্তি পায়। তার মুখে একটু একটু করে আবার রক্তের ছোপ ফিরে আসে। তবু স্বাভাবিকতায় ফিরতে খানিকটা সময় লেগে যায়। মনকে প্রবোধ দেয়, এত কামরা থাকতে নরু যে ওই কামরাতেই উঠবে এর কি মানে? উঠলেও তারই যে জখম হবে এমনই বা কোনো কথা আছে? ঠিক সময় মতো আসতে পারল না, এইটুকুই যা ক্ষতি। ধরণী জানকীবাবুর সাথে অন্য কথা আরম্ভ করে। এই গাড়ির প্যাসেঞ্জারদের আসতে কত দেরি হবে, এই গাড়িটাই আসবে কি না, যাদের জখম হয়েছে তাদের বিধি ব্যবস্থা কি হবে, ইত্যাদি। খানিক পরে অপেক্ষাকৃত নিশ্চিন্ত মনে সে বাড়ি ফেরে। ঘণ্টাখানেক বাদে ধরণী আবার স্টেশনে যায়। জানকীবাবুকে বলে, এই রাত্রিরে কিন্তু আমার ওখানেই খাবেন জানকীদা, গাড়ি যদি লেট হয় একটু না হয় অপেক্ষাই করা যাবে, কি বলেন? জানকীবাবু বলেন, হ্যাঁ বেশ। ধরণী বসে। হঠাৎ ঘরমাক্ত কলেবরে টেলিগ্রাম পিয়ন এসে দরজার কাছে সাইকেল থেকে নামে। জিজ্ঞাসা করে, এই ধরণীবাবু, ধরণীনাথ চৌধুরী আছেন এখানে? ধরণী চমকে ওঠে। জানকীবাবু জবাব দেন, হ্যাঁ ইনি, কেন? পিয়ন টেলিগ্রাম আর ফর্ম বাড়িয়ে দেয়। ধরণীর নামে টেলিগ্রাম।
বাড়িতে খবর নিয়ে এখানে এসেছে। ধরনী যন্ত্রচালিতের মতো প্রসারিত ফর্মখানিতে সই করে দেয়। পিয়ন প্রস্থান করবার সঙ্গে সঙ্গেই ফসফস করে টেলিগ্রামটি খুলে ফেলে। তারপর পড়তে পড়তে তার মুখখানি কাগজের মতো সাদা হয়ে যায়। জানকীবাবু তার হাত থেকে সেখানে নিয়ে পড়ে ফেলেন। পড়ে তিনিও স্তম্ভিত হয়ে ধরনীর মুখের দিকে চেয়ে বসে থাকেন। খবর আসছে ইতিপূর্বে কথিত দুর্ঘটনার স্থান থেকে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রেরক। সংক্ষিপ্ত সংবাদের মর্ম এই: নরনাথ চৌধুরী নামক জনৈক ভদ্রলোক উক্ত দুর্ঘটনায় মাথার স্থান বিশেষে গুরুতর আঘাত পেয়েছেন। অবিরাম রক্তপাত হচ্ছে এবং তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় সাথের কাগজপত্র, টিকিট প্রভৃতি দেখে এই টেলিগ্রাম করা হলো। ধরনী পাগলের মতো বলে ওঠে, কি করব এখন জানকীদা? বলতে বলতে প্রায় কেঁদে ফেলে। জানকীবাবু সান্ত্বনা দেন, ভয় করবার খুব কারণ নাও থাকতে পারে। তুমি বরং এই 6:30টার গাড়িতেই চলে যাও সেখানে। আমি তোমার বাড়ি দেখব এখন। কোনো চিন্তা করো না, ভগবান আছেন। সাহস দেন বটে, কিন্তু তিনি নিজেই যেন সাহস পান না। জানকীবাবুর উপদেশ মতো ধরনী 6:30টার গাড়িতেই চলে যায় বটে, কিন্তু পরদিন সন্ধ্যার গাড়িতে ফিরে আসে একা, তার বড় আদরের ভাই নরনাথকে ইহজীবনের মতো পরিত্যাগ করে। অথচ আগের দিন এই সন্ধ্যা 7:13 গাড়িতেই সেই নরনাথেরই কিনা আসবার কথা ছিল, একটি ক্ষুদ্র পরিবারের জন্য অজস্র আনন্দ সাথে নিয়ে। এমনি বুঝি হয়। মানুষের বুকে দুঃখ যদি সমানভাবেই চিরকাল বাসা বেঁধে থাকে, জীবনের দুঃসহ ব্যথা বেদনাগুলিতে কালের স্নিগ্ধ প্রলেপ যদি না পড়ে, তবে মানুষ বাঁচে কি করে? ধরনীর বুকের ক্ষতেও আবরণ পড়ে, কিন্তু স্মৃতি যায় না। কাল তাকে সইবার শক্তি দেয়, ভোলবার শক্তি দিল না। আরও 2 বছর কেটে গেছে। ধরনী সেই গ্রামে সেই মাস্টার হয়েই আছে। তার উৎসাহে এসেছে একটি পূর্ণচ্ছেদ, আগ্রহে একটা নিবৃত্তি। কলের পুতুলের মতো সে চলে ফেরে, কাজকর্ম করে। এই 2 বছরে তার সমস্ত অন্তর ভরে তিলে তিলে জমে ওঠে একটা অদ্ভুত অনুভূতি। সমস্ত যন্ত্র জগৎটারই ওপর তার একটা তীব্র বিতৃষ্ণা আসে, একটা প্রতিহিংসার বিদ্বেষ। লোহা, লক্কর, কল, কবজা প্রভৃতিকে সে রীতিমতো ঘৃণা মিশ্রিত ভয় করতে থাকে। এমনকি যন্ত্রচালিত যানবাহনাদির উপরেও সে হয়ে পড়ে পরিপূর্ণরূপে বীতশ্রদ্ধ। সাইকেলখানাতে তারা চড়তে ইচ্ছা হয় না, বলে কবে আমায় খেয়ে ফেলবে। শহর পর্যন্ত রাস্তাটা আজকাল সে প্রয়োজনে হেঁটেই সারে। অবশ্য প্রয়োজনও তার এখন অনেক কম। ট্রেনের আখ্যা দিয়েছে দানব, লাইনটাকে বলে নরকের পথ। যান্ত্রিক কোনো যানে চড়া সে এক প্রকার ছেড়েই দিয়েছে। অবসর সময় জানকীবাবুর ওখানে গিয়ে বসে বটে, কিন্তু কোনো ট্রেন আসবার সময় হলেই সেখান থেকে চলে আসে। সেই বিরাট লৌহমূর্তি সে চোখে সহ্য করতে পারে না, বলে হিংস্র রক্তভুক দানব। গ্রামের লোকেরা কানাঘুষো করে বলা বলি করে ম্যানিয়া। এমনিই কাটে। সেদিন বিকালের দিকে একগা জ্বর নিয়ে মণি স্কুল থেকে বাড়ি ফেরে। এসেই শুয়ে পড়ে, অসহ্য যন্ত্রণায় অস্ফুট কাতরধ্বনি করতে থাকে। পাড়াগাঁয়ে অসুখ বিসুখ হলে অত তাড়াতাড়ি চিকিৎসক ডাকতে গেলে চলে না, সেটা অভাব কিংবা আলস্য যে জন্যই হোক, অনভ্যাস। রোগ যত কঠিনই হোক না কেন 2-4 দিন দেখতেই হয়। এক্ষেত্রেও সেই চিরাচরিত নিয়মের ব্যতিক্রম ঘটে না। জ্বর কিন্তু ছাড়া পেয়ে বেড়েই চলে এবং ক্রমশ জটিলতর হয়ে পড়ে। সেই সাথে অন্য উপসর্গ গ্লানিও আসে। 4র্থ দিনে ধরনী গ্রামের অনঙ্গবাবুকে ডেকে আনে এবং তার হাতে মনির মরণবাচন শুভাশুভ অর্পণ করে কতকটা নিশ্চিন্ত হবার চেষ্টা করে। অনঙ্গবাবু ডাক্তার, কিন্তু পাশ করা নয়। কিন্তু রোগ কমবার কোনো লক্ষণই দেখা যায় না, বরং বাড়ে বলেই মনে হয়। 12 দিন পরে রোগীর অবস্থা দেখে অনঙ্গবাবু ধরনীর প্রদত্ত গুরুভার আর একা একা বহন করতে অনিচ্ছা ও অক্ষমতা জানান। সরলভাবেই বলেন, এই শহর থেকে বড় ডাক্তার নিয়ে আসুন, তাঁর সাথে পরামর্শ করে যা হয় করা যাবে। বরং রোগের গতিকটা ভালো বোধ হচ্ছে না। ধরনী ভালো মন্দ বোঝে না, সকলের উপদেশই শোনে।
উমাকালী ঘুমটা টেনে এসে বলে, টাকার জন্য ভেবো না, আমার হাতে কিছু আছে। তাছাড়া 2-1খানা গয়নাও তো আছে। কি হবে আরো সব দিয়ে? ধরনী বহুদিন পরে আবার সেই সাইকেলখানা ব্যবহার করে। নিজের জন্য করতো কিনা জানি না, কিন্তু মনির জন্য না করে পারে না। অনেক টাকায় এবং অনেক কষ্টেই বলতে হবে শহরের বড় ডাক্তারকে নিয়ে সে ফেরে। মনিকে পরীক্ষা করে ডাক্তারবাবু বলেন, হ্যাঁ, খারাপ হয়ে পড়েছে দেখছি, আরও আগে ডাকা উচিত ছিল। যা হোক, ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আজ ব্যবহার করে কেমন থাকে কাল জানাবেন বলে ব্যবস্থাপত্র লিখে দেন। ধরনী শহর থেকে ওষুধ আনায়, যথারীতি উপদেশ মতো চলে, খরচের দিকে তাকায় না। তবু বিশেষ কোনো পরিবর্তন বোঝা গেল না, বরং শেষ রাত্রির দিকে মনে হয় খারাপের দিকটাই যেন বেশি। ভোরে অনঙ্গবাবুকে খবর দিয়ে ধরনী শহরের দিকে সাইকেল ছোটায় ডাক্তারকে সংবাদ দিতে। ডাক্তারবাবু যখন আসেন তখন 9টা বেজে গেছে। ভালো করে দেখে শুনে বললেন, এই ইঞ্জেকশন দিতে হবে, তাতে যদি ভালোর দিকে যায় তবেই মঙ্গল। লিখে দিচ্ছি, নিয়ে এসে রাখুন, আমি ও বেলা এসে নিজে দিয়ে যাব। আর ওষুধটাও নিয়মিত খাওয়াতে থাকুন। ডাক্তারবাবুর সাথেই ধরনী শহরে আসে। সমস্ত অর্থাৎ 3টে ডাক্তারখানা খুঁজেও ইঞ্জেকশন পাওয়া গেল না, এমনই দূরদৃষ্ট। একজন শুধু বলল কাল পেতে পারেন। ধরনী কাঁপতে কাঁপতে এসে ডাক্তারবাবুর কাছে বসে পড়ে, কান্নাহত গলায় বলে, বুঝেছি ডাক্তারবাবু, ও আমারই বরাত, ছেলেটাকে আর বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু সাহস দিয়ে বলেন, আহা, অত অধৈর্য হলে চলে না, এখানে না পাওয়া গেলে কলকাতা থেকে আনবার চেষ্টা করতে হবে। ধরনী হতাশ হয়ে বলে, সে কি করে হয় ডাক্তারবাবু, আজ গিয়ে কালকের আগে কি করে আসি, ততক্ষণ যদিও। তার মুখ দিয়ে আর কথা বের হয় না। ডাক্তারবাবু বলেন, আহা, আপনাকেই যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। কলকাতায় আপনার আত্মীয় স্বজন বা জানাশোনা এমন কেউ নেই যাকে টেলিগ্রাম করে দিলে সে নিয়ে আসতে পারে? ধরনী ভাবে সেখানে এমন কে আছে, কে তার জন্য এতটা কষ্ট স্বীকার করবে। মামাতো ভাই চারুর কথা মনে পড়ে, কিন্তু সে কি আসবে? আর তাছাড়া আছেই বা কে? বলে, মামাতো এক ভাই আছে, আর তো কাউকে দেখছি না। ডাক্তারবাবু বলেন, তবে তাকেই তার করে দিন, এখনই করলে সন্ধ্যের গাড়িতে পাওয়া যেতেও পারে, ততক্ষণ না হয় ওষুধের উপর রাখা যাবে। যা হোক, চেষ্টা করতে হবে তো। নির্লিপ্ত কণ্ঠে ধরনী বলে, তাহলে ওর কাছেই করি, তারপর আমার বরাত। আপনি দয়া করে সব বুঝিয়ে একটু লিখে দিন ডাক্তারবাবু, আমার কিছু ভাববার আর শক্তি নেই। ডাক্তারবাবু লিখে দেন, যেমন করেই হোক অবিলম্বে এই ইঞ্জেকশন অন্ততপক্ষে 2টো নিয়ে আসা চাই, না হলে মনি বাঁচে না। খরচের জন্য চিন্তা নেই। চারুর অফিসের ঠিকানায় জরুরি টেলিগ্রাম পাঠাতে ধরনী পোস্ট অফিসের দিকে উদাসভাবে চলতে থাকে। সারাটা দিন মনির অবস্থা খারাপই চলল। ধরনীর আরও খারাপ, তার নাওয়া খাওয়া বন্ধ, চিন্তাশক্তি বিলুপ্ত প্রায়। বেলা যত যায় তত তার আশঙ্কা বাড়তে থাকে। যদি চারু সময় মতো টেলিগ্রাম না পায়, যদি পেয়েও না আসে, যদি গাড়ি ধরতে না পারে। ভাবে টেলিগ্রামটা প্রিপেড করা উচিত ছিল, তবে এতক্ষণে অন্তত কিছু জানা যেত। উমাকালী নীরবে মনির শিয়রে পাখা নিয়ে বসে থাকে। মনি যে তার চোখের একমাত্র মনি। ঠিক সন্ধ্যার সময় ডাক্তারবাবু আসেন। তিনি আসতেই ধরনী তার ওপর মনির ভার দিয়ে স্টেশনের দিকে ছোটে। জানকীবাবুকে গিয়ে জিজ্ঞাসা করে, জানকীদা, গাড়ি আসবার দেরি কত? জানকীবাবু সবই তো জানেন, গাড়ি আসতে তখনও বিস্তর বাকি, তবু বলেন, এই তো এলো বলে, বসো বসো। ধরনী বসে না, একা একা প্ল্যাটফর্মের ওপর পাগলের মতো পায়চারি করতে থাকে। ঘুরতে ঘুরতে একবার এসে জিজ্ঞাসা করে, আচ্ছা জানকীদা, গাড়ি যদি আজ এখানে না থামে, এই এমন কি হয়নি কখনো জানকীদা? জানকীবাবু ব্যথিত স্বরে বলেন, ছেলে মানুষ একেবারে, আর গাড়ি কি কখনো না থেমে পারে? নিশ্চয়ই থামবে, পাগলামো করো না, একটু স্থির হয়ে বসো। ধরনী আবার হাঁটতে শুরু করে। ভাবে
আচ্ছা, গাড়ি না হয় থামে, কিন্তু আজও যদি আবার তেমনই অ্যাক্সিডেন্ট হয় কোথাও, যদি চারুকে তেমনি হাসপাতালে নিয়ে গিয়ে থাকে, নরু গেছে, চারু যাবে, সাথে সাথে হয়তো মনিও যাবে। ধরণী দাঁড়িয়ে পড়ে, দাঁতে দাঁত চেপে অনুচ্চ কণ্ঠে বলে, তবে আমিও যাব। ধরণীকে চেনা যায় না। অনাহারে, অনিদ্রায়, দুশ্চিন্তায়, পরিশ্রমে সে যেন আর কেউ। চোখ দুটি লাল, কোটরাগত, শুষ্ক মুখখানি ভরে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলি রুক্ষ, বিপর্যস্ত। হাঁটতে হাঁটতে হঠাৎ অস্থির হয়ে ভাবে, এখানে এত সময় আমার থাকাটা অন্যায় হচ্ছে। যাই দেখে আসি গে, মনির কি হলো, এর মধ্যে যদি কিছু। জানকীবাবুর কাছে গিয়ে চোখ বড় করে জিজ্ঞাসা করে, গাড়ি আসবার আরো অনেক দেরি না জানকীদা? জানকীবাবু বলেন, আর দেরি কোথায়, আর তো মোটে 8 মিনিট, এসে একটু বসো ভাই। ধরণী আর বাড়ি ফেরে না বটে, কিন্তু বসতেও পারে না, হাঁটতেই থাকে। 8 মিনিট কাটতে 8 মিনিটের বেশি লাগে না। এখনই ট্রেন আসবে। জানকীবাবু ব্যস্ত হয়ে পড়েন। ইঞ্জিনের সার্চলাইটের আভা দেখা যায়। ক্ষীণ শব্দ উত্তরোত্তর বাড়তে থাকে। ঘটা ঘটা ঘট ঘট, ঘটা ঘটা ঘট ঘট। রেলওয়ে 7টা 13 গাড়ি ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকতে থাকে, অর্থাৎ ধরণীদের 7টা 37। সমস্ত শক্তি চোখে নিবদ্ধ করে প্রত্যেকটি কামরার প্রত্যেকটি মুখের দিকে ধরণী দৃষ্টিক্ষেপ করে। ধরণীয়া, এই যে আমি চারু। ধরণী প্রাণপণ শক্তিতে চিৎকার করে ওঠে, সেই দিকে দৌড়ে যায়। গাড়ি থামতে চারু নেমে আসে। ধরণীর চেহারা দেখে শঙ্কিত চিত্তে জিজ্ঞাসা করে, এই মনির খবর ভালো তো? ধরণী বলে, না ভাই, বাঁচবে না বলেই মনে হচ্ছে। তারপর জিজ্ঞাসা করে, এই ইঞ্জেকশন এনেছিস? উদ্বেগে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসে, দু চোখে নেমে আসে অসীম উৎকণ্ঠা। চারু বলে, হ্যাঁ এই যে এনেছি। উত্তর শুনে ধরণী আবার ব্যাকুল হয়ে পড়ে, অস্থিরভাবে বলে, চল ভাই চল, দেরি হয়ে গেল বুঝি। ইঞ্জেকশন দিয়ে ডাক্তার খানিকক্ষণ রোগীর অবস্থা দেখেন, পরে বলেন, আমি যাচ্ছি, যদি রাত্রিরে খারাপ হয়ে পড়ে তবে তখনই খবর দেবেন, আর না হলে সকালবেলা জানাবেন কেমন থাকে। বলে তিনি চলে যান। ভগবান বুঝি মুখ তুলে চান, মনির অবস্থা রাত্রিতে ভালোর দিকেই ফিরল। সকালের খবর ডাক্তারবাবুকে জানাতে তিনি বলেন, হ্যাঁ এই যাত্রা তবে বাঁচবে বলেই আশা করি। ইঞ্জেকশনটা পড়তে আর 2-1 ঘন্টা দেরি হলে কি দাঁড়াতো বলতে পারি না। আমার নিজেরই তো ভয় হচ্ছিল, বড্ড বাঁচলো দেখছি। একটু থেমে বলেন, ওই ভাগ্যিস সন্ধ্যের গাড়িতে ওটা এসে পড়েছিল। যাক, আমি একটু বেলায় গিয়ে বাকি ইঞ্জেকশনটাও করে দিয়ে আসবো, আর চিন্তা করবার কিছু নেই। বলা বাহুল্য, মনি ক্রমশ সেরে ওঠে। আজ সে অন্নপথ্য করল। সুন্দর দিনটা। বিকালের দিকে ধরণীর রেল লাইন বয়ে খানিকটা দূরে বেড়াতে যায়। কিছু দূর গিয়ে লাইন থেকে একটু তফাতে একটা কালভার্টের উপর বসে। সন্ধ্যার পর চাঁদ ওঠে। ধরণীর সময়ের খেয়াল থাকে না। সহসা তাকিয়ে দেখে ট্রেন আসছে। সেই 7টা 13 রেলওয়ে, অর্থাৎ তাদের 7টা 37-এর গাড়ি। ঘটা ঘট ঘট ঘট, ঘটা ঘট ঘট ঘট। ধরণীর সামনে দিয়ে আলোর মালা পরে ট্রেন চলে যায়। কি সুন্দর গতিভঙ্গি! ধরণী বিদ্বেষ ভুলে মুগ্ধ নেত্রে চেয়ে থাকে। মনে মনে বলে, হে যন্ত্ররাজ, তুমি বিচিত্র। তুমি প্রাণ নিতে পারো, আবার দিতেও পারো। তুমি দানব, তুমিই দেবতা। তুমি কুৎসিত, তুমিই সুন্দর। তোমাকে ঘৃণা করি, আবার ধরণী যুক্তকর কপালে ঠেকায়, আবার তোমাকে নমস্কারও করি। ট্রেন চোখের আড়াল হয়ে যায়। শুধু পেছনের বাতিটা রক্তচক্ষু মেলে এক দৃষ্টে ধরণীর দিকে অনেকক্ষণ চেয়ে থাকে। তারপর সেটাও অদৃশ্য হয়ে যায়। ধরণী উঠে ধীরে ধীরে বাড়ির দিকে চলতে থাকে।